ডেটা সেক্টরে জব ডিমান্ডটা কেমন মার্কেট? তো দেখা যাবে যে ইন ফিউচার যেই দেশের কাছে যত বেশি ডেটা আছে ওই দেশ হচ্ছে তত পরিমাণ হচ্ছে রিসোর্সফুল। এসকিউএলটা খুব ভালো জানা লাগবে, তাকে পাইথনটা ভালো জানা লাগবে, তাকে ক্লাউড সম্বন্ধে একটা ভালো ধারণা রাখা লাগবে। এই যে আমি ক্যান্ডিডেট পাইলাম না, যে নলেজের অভাবে, এখন তাইলে তো দুইটা জিনিস আলাদা হয়ে গেল, যে আমরা বলতেছি যে ভাই চাকরি নাই, আবার তারা বলতেছে যে ভাই স্কিল নাই। স্কিল শিখলেও একটু এফিশিয়েন্ট ওয়েতে, যে আমার হচ্ছে স্কিল লিখে দিচ্ছি, আউটপুট আসতেছে ড্যাশবোর্ডে, 2 দিন পর কিন্তু এই আউটপুট দেখাবে না। হ্যালো এভরিওয়ান, আমি সকলকে স্বাগত জানাচ্ছি ডেটা সলিউশন 360 এর পক্ষ থেকে আয়োজিত ডেটা ক্যাস্টের এই বিশেষ পর্বে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজমুস সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360, অ্যান্ড আমাদের সাথে আছে অভি ভাই, ওয়ান অ্যান্ড অনলি অভি ভাই। অভি ভাইকে সবাই চিনে, ডেটা জগতের আমি বলবো যে সবাই চিনে। অভি ভাই প্রিন্সিপাল ডেটা ইঞ্জিনিয়ার নেক্সট ভেঞ্চার লিমিটেড। অভি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার সাথে আজকে টোটাল আপনার অভিজ্ঞতা শুনবো ডেটা নিয়ে, বিকজ অনেক ডেটা এনথুজিয়াস্ট যারা আসলে অল দ্য টাইম তাদের একটা মানে ক্যারিয়ার জার্নি শুরু করা বা মাঝামাঝি লেভেলে তাদের একটা ইচ্ছা থাকে যে আসলে একটা এক্সপার্টের কাছ থেকে কিছু শোনা। হ্যাঁ, যে এক্সপার্ট তারা কিন্তু আসলে লাইফে একটা জার্নি তো আপনি শুরু, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা ক্যারিয়ার শুরু করার আগে আমাদের সব সময় একটা ইয়া থাকতো যে আমি যদি একটা প্রপার গাইডলাইন পাইতাম। রাইট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে আপনাকে ওই জায়গাটায় আমরা নিয়ে আসার চেষ্টা করেছি যে আপনি আপনার জার্নিটা শেয়ার করবেন। তো আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার ডেটার ক্যারিয়ার আসলে কত বছরের? আমি যদি বলি এক্স্যাক্টলি ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার যদি বলি তাহলে অ্যারাউন্ড 5 to 6 ইয়ার্স। আর যদি ডেটা জানি কতদিন তাহলে হচ্ছে 9 ইয়ার্স। 9 ইয়ার্স? 9 ইয়ার্স। বাংলাদেশের ডেটা জগতে 9 ইয়ার্সের অভিজ্ঞতা তো খুব, আসলে মানে আমি সোফার আমার এই 6 ইয়ার্স, মানে আমার যতটুকু আমি বুঝি যে খুব কম। সত্য কথা যেটা, আমি যখন প্রথম আসি, আমি প্রথম মানে আমি ওইভাবে জার্নি বলবো না যে আমার ক্যারিয়ার জার্নি, হ্যাঁ, মানে আমি শেখা থেকে বলতেছি। আমি যখন শেখা শুরু করি তখন আমরা দেখতাম যে আসলে বাংলাদেশে এটা নিয়ে খুব কমই আলোচনা হয়। এখন যেসব গ্রুপগুলোতে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার দেখি, সেসব গ্রুপে তখন 1000 1500 মেম্বার ছিল। তার মানে মানুষ জানতো না। এবং ডেটা সলিউশন 360 আমরা এখানে আমরা ক্রেডিট নিতে চাই এবং দিতে চাই ডেটা সলিউশন 360 কে, যে আমরা একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছি টু নো দ্য অডিয়েন্স হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস, ওয়াই ডেটা অ্যানালাইসিস, হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স। এনিওয়ে, তো আপনার ক্যারিয়ার জার্নিটা শুনবো। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আপনার কাছে মানে জানতে চাই, সেটা হলো যে আপনি এই পর্যন্ত সোফার কি কোম্পানিতে? সোফার আমার স্টার্টিং হয়ে গিয়ে রিভ সিস্টেমসে, এটা একটা ভিওআইপি সলিউশন প্রোভাইডার ছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। তো ওইখানে অ্যাকচুয়ালি এরকম ডেটা এবং লিনাক্স এগুলো নিয়ে কাজ করতাম। দেন মনে হয়েছে যে যেহেতু রেজাল্টটা একটু ভালো ছিল একাডেমিক এবং সিএসসির উপরে একটা ইন্টারেস্ট গ্রো করে, তো ওই সময় একটা অপরচুনিটি পাই গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাজ এ লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসিতে মানে কাজ করার জন্য আর কি। তো ওইখানে জয়েন করে আসলে মানে আপনার টিচিং দিয়ে শুরু? না, টিচিং না, আমার হচ্ছে 3 ইয়ার্স ছিল আমার রিভ সিস্টেমসে। রিভ সিস্টেমসের পরে? আচ্ছা, পরে আমি হচ্ছে তারপর টিচিং এ ছিলাম প্রায় অ্যারাউন্ড 2 ইয়ার্সের মতো। তো ওইখানে ছিলাম কিছুদিন। তো 2 ইয়ার্সের পর রবিতে মুভ করি। রবিতে প্রায় 3.5 ইয়ার্স ছিলাম। দেন আসলে নগদে জয়েন করি প্রায় 1 ইয়ারের মতো। দেন নেক্সট ভেঞ্চার্স। আচ্ছা, এখানেও প্রায় 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট ভেঞ্চার কথা আমরা শুনেছি যে ওইখানে ডেটা পলিসি যথেষ্ট ভালো তাদের। আমি ইভেন বাংলাদেশের বড় বড় কোম্পানিতে যেখানে ক্লাউড ইউজ করা হয় না, সেখানে নেক্সট ভেঞ্চার্স হচ্ছে ক্লাউড ইউজ করে। এটা সোফার খুব ভালো একটা সংবাদ, কারণ আমাদের আসলে আলটিমেটলি যারা ডেটা নিয়ে কাজ করি তাদের কিন্তু ক্লাউডে যাওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, মানে আমি মনে করি যে একটা কোম্পানি যারা ডেটা পলিসি মেক করে তারা যেহেতু ডেটা সিকিউরিটিটা বুঝে এবং খরচটাও বুঝে, কারণ একটা লোকাল সার্ভারে কিন্তু অনেক খরচ মেনটেন করা অ্যান্ড আদার থিংস। আর সবকিছু সিকিউরিটি, ধরেন একটা সার্ভার পড়ে গেল তাহলে তো তার ডেটাটা হারাই গেল। সো সবকিছু মিলায় কিন্তু আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ। এনিওয়ে, থ্যাংক ইউ।
আসলে আমি আপনার কাছে আজকে কিছু জিনিস জানতে চাইবো যেগুলো আমার বিষয় না জানতে চাই, এগুলো অডিয়েন্স জানতে চাই। ঠিক আছে, অল দ্য টাইম আমরা যেটা করি যে আমরা যখন কোনো কিছু মানে এই ধরনের ফাংশনগুলো অ্যারেঞ্জ করি, অল দ্য টাইম আমরা অডিয়েন্সের কাছ থেকে শুনি যে হোয়াট দে নোজ ফ্রম ইউ গাইজ, দ্য এক্সপার্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। ভাই আমাদের একটা ম্যাস অডিয়েন্সের একটা মানে আগ্রহ যে জায়গাটা, সেটা হলো যে দেখেন আসলে ইন্ডাস্ট্রিতে যখন কেউ আসতে চায় তখন তার একটা প্রায়োরিটি থাকে যে আসলে ডিমান্ডটা কেমন, হ্যাঁ এই মার্কেটের ডিমান্ডটা কেমন। তো ওই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের একটা জানার আগ্রহ থাকে যে আসলে জব ডিমান্ডটা কেমন মার্কেটে। তো আপনি একটু বলবেন যে আসলে ডেটা অ্যানালিস্টের বা ডেটা সায়েন্স বা ডেটা সেক্টরের জব ডিমান্ডটা কেমন মার্কেটে। আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুইটার কথাই বলবো। ফর এক্সাম্পল আমি যদি স্টার্ট করি যে জব ডিমান্ড বা ডেটার নেসেসিটিটা কতটুকু, এটা আগে বুঝতে হবে। যে ফর এক্সাম্পল এইখানে আমি পডকাস্ট করতে আসলাম, আসার পরে আসার আগে আমার কি ডিসিশন হবে? ডিসিশনটা হবে যে আপনাদের যে পডকাস্টের লোকেশন, সেই লোকেশনটা আমার বাসা থেকে কতটুকু দূরে আছে, রাইট? যে এবং কত সময় আগে আমি রওনা দিলে আমি এখানে টাইমলি পৌঁছাতে পারবো, রাইট? তো এইখানে যেটা হচ্ছে যে আমি যদি দেখা যায় যে আমার কাছে ডেটা না থাকতো, আমি কি সকাল 8টায় রওনা দিব, এখানে আমার টাইম হচ্ছে 11টায়, তো আমি কি 8টায় রওনা দিব না 9টায় রওনা দিব, আমি এই ডিসিশন নিতে পারতাম না, রাইট? সো এখন শুধুমাত্র ডিসিশন নিলেই হবে না। এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো ফর এক্সাম্পল আসার আগে আর কি, তো ওই সময় হোল রাস্তা ব্লক এবং 2 to 3 আওয়ার্স আমার লাগবে এখানে আসতে। তো 2 to 3 আওয়ার্স যদি লাগে, আমি যদি 8টায় রওনা দিই তাহলে 11টায় পৌঁছাতে পারবো। আরেকটা রোড আছে যেখান থেকে আমি যদি মানে অল্টার করে আসি, 3-4টা আমার পাথ আছে। এখন কোনটা অ্যাবসোলুট পাথ বা কোনটা অপটিমাল পাথ, এই ডিসিশনটা আমাকে কে দিবে? এই ডিসিশনটা তো আমি নিতে হবে থ্রু দ্য গুগল ম্যাপস। তো এই যে ডেটা অ্যানালাইসিস করে আমাকে বেস্ট অপটিমাল পাথটা দিল এবং আমি এখানে টাইমলি পৌঁছাতে পারলাম, এবং দেখা গেছে যে আমি 20 মিনিটস আগে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি টাইমলি। তো এই ডিসিশনটা আমি তো নিতে পারতাম না যদি ডেটা না থাকতো। তো যদি বলি যে আগের ডেটার আগে বা কিছুদিন আগেও যেই কান্ট্রিগুলো সবাই তেল নিয়ে মারামারি করতো, যে কার কত বেশি তেলের রিজার্ভ আছে, ওই দেশটা তত বেশি সমৃদ্ধ, রাইট? তো দেখা যাবে যে ইন ফিউচার যেই দেশের কাছে যত বেশি ডেটা আছে, ওই দেশ তত পরিমাণ রিসোর্সফুল, শক্তিশালী। এবং আমি যদি বলি যে এআই এবং এই যে চ্যাট জিপিটি, ডিপসিক যাই বলেন না কেন, এদের ব্যাক এন্ডে তো আসলে ডেটাই। তো ডেটা ছাড়া তো আসলে কোনো ডিসিশনই মেক করতে পারবেন না। আপনি একটা কফি শপ দিতে যাবেন, সেখানেও যদি আপনার কাছে ডেটা না থাকে, আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন না। আপনি এডটেক ইন্ডাস্ট্রি দিচ্ছেন, মার্কেটে আর কত এডটেক ইন্ডাস্ট্রি আছে, তারা কি পরিমাণ প্যাকেজ, কি পরিমাণ অফার দিচ্ছে, তার চেয়ে আমি কীভাবে বেস্ট অফারটা দিতে পারি। এবং এই যে টেলকো ইন্ডাস্ট্রিগুলো বলি, রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এরাও কাস্টমারদের প্যাকেজ দিচ্ছে সেম অ্যামাউন্টে, ডিফারেন্ট প্যাকেজ। কার্ডটা বেশি লুক্রেটিভ, কাস্টমার কিন্তু ওই প্যাকেজটাই নেবে, এবং কোন কাস্টমারকে কোন অফারটা দিলে ওই কাস্টমার ওই অফারটা পারচেজ করবে, সেই ডিসিশনগুলো কিন্তু আসলে ডেটা ড্রাইভেন ডিসিশন। সো এই জিনিসগুলোই আসলে খুবই ইম্পর্টেন্ট। তার মানে একটা জিনিস, মানে আমি যেটা আমার কোশ্চেনের জায়গাটা এবং আপনি অ্যান্সারটা ওইভাবেই দিয়েছেন, চমৎকার, যে আসলে যেহেতু প্রতিটা সেক্টরে আপনি যে কিছু স্পেসিফিক করে দিলেন এবং প্রত্যেকটা সেক্টরে সেম অবস্থা, তো ওইভাবে যদি বলি তাহলে ডিমান্ডটা আসলে অতটাই বেশি। কিন্তু যদি আমি বলি যে বাংলাদেশে আজ থেকে 5 থেকে 6 বছর আগে এতটা ডিমান্ড ছিল না, শুধুমাত্র টেলকো ইন্ডাস্ট্রি, ফিনটেক বলতে বিকাশ, নগদ, তারপর উপায়, এই টাইপের, এবং পাঠাও, এর বাইরে কিন্তু তেমন একটা ইন্ডাস্ট্রি এরকম ডেটা অ্যানালিস্ট বা এইগুলার নেসেসিটিটা বুঝতো না, তারা হায়ারও করেনি। যখন দেখতেছে যে ওয়ার্ল্ড ইজ গ্রোয়িং সো ফাস্ট, মানে টেকনোলজি ইজ সো ফাস্ট, তখন এর সাথে পেস মিলাতে পারতেছে না, যেই কারণে, এবং ডাটার রিজার্ভ যে পরিমাণ বাড়তেছে, এত পরিমাণ এক্সেল ফাইল হয়ে যাচ্ছে, তো এগুলোকে তো একটা সেন্ট্রাল জায়গায় নিতে হবে। যখনই এই নেসেসিটিটা বুঝলো, বাংলাদেশের জব মার্কেটে ডিমান্ডটা দিন দিন বাড়তেছে, এবং ওয়ার্ল্ডে তো আগে থেকেই ছিল, দেশের বাইরের যে কান্ট্রিগুলো। অ্যাবসলিউটলি। এখানে আমার একটা বিষয় আছে, যেমন আমাদের ডেটা সলিউশন 360 আমরা যেটা করতেছি, আমরা হলো এআই রিলেটেড কোর্স নিয়ে আসছি। যেমন ধরেন আমরা ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন, অনেকে তো বুঝে না, অনেকে ভাবে যে এআই মনে হয় অন্য জিনিস, কিন্তু মেশিন লার্নিং যে এআই এর একটা পার্ট, এটা অনেকে বুঝে না। এনিওয়ে, সো আমরা এখান থেকে একটা জিনিস ফেস করতেছি বাংলাদেশে, আমরা যেহেতু এরকম একটা বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি,
তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশের যারা পিপল তাদের অ্যাওয়ারনেসের জায়গাটা, যেমন ধরেন একটা সিএসসির স্টুডেন্টও যখন শেষ করে ফেলতেছে, আমরা এটা দেখতেছি যে তারা এখনো পর্যন্ত এআই সম্বন্ধে তাদের একটা ক্লিয়ার কনসেপ্টই নেই। তারা কিন্তু সিএসসি থেকে বের হয়েছে, মানে তারা সে ধরনের এ ধরনের কোশ্চেন করতেছে যে ভাই মেশিন লার্নিং করতেছি, তাহলে এআই শিখবো কি করে, মানে মানে মেশিন লার্নিং যে এআই, এইটাও এখনো পর্যন্ত ক্লিয়ারলি অনেকেই জানে না। হয়তো অনেকের কাছে এই জিনিসটা শুনলে মনে হবে যে যারা জানে তাদের কাছে মনে হবে ভাই কি বলতেছেন আপনি, এটা কি হইতে পারে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে অনেক ডিমান্ড আছে বা সামনের সারা পৃথিবী ডেটার দিকে যাচ্ছে, আসলে ডিপসিক বলেন, চ্যাট জিপিটি বলেন, গুগল বার্ড বলেন, জেমিনাই বলেন, আপনার প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। আমি যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কথা বলি, এজেন্টিক এআই আসতেছে। আবার আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, ডেটা ইঞ্জিনিয়ারিং পাইপলাইনের যে কথা, এমন কোনো কোম্পানি নাই ভাইয়া যে কম বেশি, তারা ছোট কোম্পানি হলেও তারা বলতেছে যে আমার ডেটাটাকে আপনি প্রসেস করবেন কিভাবে, মানে পাইপলাইনটা তৈরি করতে পারবেন কিনা। আপনি ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে, বাট ইউ ডু নো দ্য হাউ টু ক্রিয়েট এ পাইপলাইন, ডেটা পাইপলাইন। তো এই যে জায়গাগুলো, তো এই জায়গা থেকে আপনার কাছে আরেকটা কোশ্চেন আমি করবো, সেটা হলো যে এই সব কিছু মিলায়া জব রোল কি কি হতে পারে ডেটা সেক্টরে? ডেটা সেক্টরে জব রোল যেটা হবে যে আমার হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি কম্পেয়ার করি একটা বিল্ডিং এর সাথে, যে বিল্ডিং তো আসলে শুরুতেই তো আমরা বিল্ডিং পাই না, রাইট? কিছু র মেটেরিয়াল আছে, ইট, বালু, সিমেন্ট, এগুলো নিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি। এটা স্ট্রাকচার না দাঁড়ানো পর্যন্ত তো আসলে বিল্ডিং প্রিপেয়ারই হবে না। দেন আমরা বিল্ডিংটা তৈরি করি, ইন্টেরিয়র ডিজাইন করি, রাইট? তো এইভাবে যদি চিন্তা করেন যে আসলে ডেটা ইঞ্জিনিয়ারের কাজটা কি, ডেটা ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা তৈরি করা। ফর এক্সাম্পল, মানে আলটিমেটলি কিন্তু আমি কম্পেয়ার করতেছি, মানে নট যে এই কাজই করে, এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হতে পারে। কিন্তু ডেটা ইঞ্জিনিয়ার কী করে? ডেটা ইঞ্জিনিয়ার এইরকম র ডেটাগুলোকে নিয়ে এসে প্রসেস করে জিনিসটাকে রাখলো, বা যেটা রিকোয়ারমেন্ট আমার, এই রিকোয়ারমেন্টটা কারা দেবে আসলে? এই রিকোয়ারমেন্টটা কার, মানে রিকোয়ারমেন্টটা প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়াল বিজনেস আছে। যে আমার কোম্পানির বিজনেস হচ্ছে, মনে করেন এটা টেলকো বিজনেস, আলাদা আলাদা সবারই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বিজনেস। ধরেন একটা কোম্পানির রবি বা জিপি বা নগদ, এদের রবি বা জিপি এদের হচ্ছে টেলকো বিজনেস। দেন আমি যদি ফিনটেক ইন্ডাস্ট্রিতে আসি, এদের বিজনেস প্যাটার্ন আলাদা। আমার যে কারেন্টলি নেক্সট ভেঞ্চার্সে আছে, আমাদের বিজনেস মডালিটি আলাদা। তো প্রত্যেকটা বিজনেস অনুযায়ী তারা হচ্ছে রিকোয়ারমেন্টগুলো দেয়। কাকে দেয়? এটা কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারকে কেউ দেয় না। এই রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে হচ্ছে ডেটা অ্যানালিস্টকে, বা আমার হচ্ছে যারা বিজনেস অ্যানালিস্ট তাদেরকে দিচ্ছে। এই রিকোয়ারমেন্টগুলো বুঝে যে আমার এটা আসলেই পসিবল কিনা, বেস্ট ওয়ে হবে কিনা, এই রিকোয়ারমেন্টগুলো ফাইনালি প্রিপেয়ার করে দিচ্ছে হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। তার মানে হচ্ছে আমার ডেটা ইঞ্জিনিয়ার কাজটা কি? ডেটা ইঞ্জিনিয়ার র ডেটা থেকে একটা প্রসেস ডেটাতে নিয়ে যাবে, দেন ওই ডেটার উপর আমার ভিজুয়ালাইজেশন বলেন, অ্যানালাইসিস বলেন, এই কাজটা ডেটা অ্যানালিস্ট করে। এইটা এবং এই ডেটা সায়েন্টিস্ট কী করে, এইগুলোর উপর বেস করে এই যে আমার যে ডেটা আছে, সেই ডেটা মানে ডেটা ইঞ্জিনিয়ার যে ডাটাটা প্রিপেয়ার করে দিল, এইটার উপর সে হচ্ছে এআইএমএল ইউজ করলো বা বিভিন্ন প্রেডিক্টিভ মডেল ডেভেলপ করলো। দেন সে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে একটা ফোকাস দিল বা বললো যে আমার হচ্ছে নেক্সট ইয়ারে আমাদের কোম্পানিতে এই পরিমাণ রেভিনিউ আসতে পারে, এই পরিমাণ হচ্ছে আমার লস হতে পারে, এবং এই সব জায়গায় আমরা যদি ইনভেস্ট করি আমাদের, বা এই সেগমেন্ট অফ কাস্টমারের উপর যদি আমরা ইনভেস্ট করি, তাহলে হচ্ছে আরও বেশি আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল যদি আমি বলি যে এখন দেখা যায় যে রবিতে ফর এক্সাম্পল আমরা 290 টাকার একটা প্যাকেজ অফার করলো কিছু কাস্টমারের জন্য। এখন আপনি প্রত্যেক বছর ওই 290 টাকার ওই ভয়েস প্যাকেজ বা ডাটা প্যাকেজটাই নিচ্ছেন, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু একটা ফিক্সড রেভিনিউ আসলো, কিন্তু রেভিনিউ তো বাড়লো না। কোম্পানির রেভিনিউ কিন্তু আপনার কাছ থেকে কোনো স্পাইক নেই রেভিনিউতে, মানে একটা ফ্ল্যাট একটা ডেটা পেলাম। তো এখন আপনাকে যদি আমি এভরি মান্থ আরও 10 টাকা বেশি ইউজ করাতে পারি, তাহলেই তো আমার রেভিনিউ আসবে। তো এখন এই 290 টাকা যে প্যাকটা দিত, জাস্ট 10 টাকা বাড়ায় যদি আমি প্যাকটাকে আরও ডেভেলপ করি, যে যেখানে 20 জিবি ছিল সেখানে যদি 30 জিবি অফার হয়, তাহলে কিন্তু আপনি ওই 10 টাকা ইউজও হচ্ছে, অ্যাগ্রেসিভ অফার বলে এগুলোকে, তো সেই 10 টাকা ইউজও হলো আর রেভিনিউটা বাড়লো। তো আমরা যদি বলি যে জব সেক্টরে ডেটা
ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট, এদের ডিমান্ড বাংলাদেশ মার্কেটে অনেক বেশি এবং বাইরের মার্কেটেও বেশি। কিছু কিছু অর্গানাইজেশন মনে করে ডেটা অ্যানালিস্ট যে সেই পাইপলাইন তৈরি করবে, একজন ডেটা অ্যানালিস্টের রোল হিসেবে ডেটা ইঞ্জিনিয়ারিংও থাকে। এখন এন্ড টু এন্ডগুলো আসলে ছোট যে কোম্পানিগুলো আছে এরা এন্ড টু এন্ড আসলে ইঞ্জিনিয়ার চায়, যে হচ্ছে পুরোটা ডেভেলপ করে দিব। রাইট, আমিও আপনার সাথে টোটালি একমত, আমিও আপনার সাথে একমত যে তারা আসলে মানে ওই জিনিসটা চাই। হ্যাঁ, চাই এর কারণ হলো যে ছোট কোম্পানিগুলোর বাজেট কম থাকে, তাদের আসলে ওই লেভেলে যে আলাদা আলাদা করে একজন অ্যানালিস্ট হায়ার করা, একজন ইঞ্জিনিয়ার হায়ার করা, বা একটা ডেটা টিম হায়ার করার মতো এবিলিটি তাদের থাকে না অনেক ক্ষেত্রে, বা অনেক সময় এবিলিটি থাকলেও মানসিকতা থাকে না। আমি এটা মানে খুব বেশি বলবো যে একটা বড় সমস্যা সেটা হলো ডেটার ব্যাপারে খুব বেশি অ্যাওয়ারনেস নাই। এই জন্য আমাদের ডেটা সলিউশন 360 এর একটা বড় পার্ট ছিল যে ডেটা রিলেটেড অ্যাওয়ারনেসটা তৈরি করা। ঠিক আছে, এই আর কি। তো এখন আমার কাছে আমি আপনার এইখানে আমি একটু তাহলে কোট করি, তাহলে আপনি যেহেতু বললেন তাহলে কি এইভাবে বলা যায় কিনা যে তাহলে আমার প্রথমে আমার দেখেছে একটা রিকোয়ারমেন্টস গ্যাদারিং, তো সেই ক্ষেত্রে বিজনেস অ্যানালিস্ট এটা করতে পারো, যে বিজনেস রিকোয়ারমেন্টস তারা ভালো জানে। দেন আপনার একটা পাইপলাইন তৈরি করতে হবে, হ্যাঁ, যে আমার কোন ডেটাগুলো যাবে, আমার কোন ডেটাগুলো অ্যানালিটিক্সে যাবে, এবং তার জন্য তো একটা লেক হাউস লাগবে বা একটা ওয়্যার হাউস লাগবে। তো ওই ওয়্যার হাউসটা ক্রিয়েট করা এবং ওই ডেটাগুলোকে স্পেসিফিক করে সেই জায়গাটা নিয়ে যাওয়া একজন ইঞ্জিনিয়ারের কাজ, ডেটা ইঞ্জিনিয়ারের। আবার যখন এটা হয়ে গেল, এটা তো অ্যানালিটিক্সে যাবে, লাইক সেটা একটা বিআই সিস্টেমে হতে পারে, হ্যাঁ, বিজনেস ইন্টেলিজেন্স কোনো একটা সফটওয়্যার হতে পারে, বা যে কোনো জিনিস অ্যানালিটিক্সে যাবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি থার্ড পজিশনে একজন ডেটা অ্যানালিস্ট দরকার হচ্ছে। আবার যখন ওইটাকে যে কেউ নিয়ে প্রিডিক্টিভ মডেলে নিয়ে যেতে চাবে, ধরেন ফর এক্সাম্পল যে একটা রিকমেন্ডেশন সিস্টেম রেডি করবে, রাইট, রিকমেন্ডেশন সিস্টেম রেডি করবে, অথবা এই যে আপনি ওই যে রিকমেন্ডেশন সিস্টেমের কয়েকটা উদাহরণ দিতে পারি, যে সে কোন পথে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে যাবে, আপনি বললেন। তারপরে আবার এটা হইতে পারে যে সে আসলে রিকমেন্ডেশন সিস্টেম একটা, আমার কাছে মনে হয় একটা ভালো এক্সাম্পল ইউটিউব। সে যখন একটা সার্চ দিচ্ছে রিকমেন্ড করতেছে, যে এটাও রিকমেন্ডেশন সিস্টেমের মধ্যে পড়ে না, কিওয়ার্ড সার্চিং এর। তারপরে যে আমরা যখন নেটফ্লিক্সে যাই, নেটফ্লিক্সে আমি দেখছি যে আমি যে টাইপসের একটা মুভি দেখি, ও আমাকে ওই লেভেলের রিকমেন্ড দিতেই থাকে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এগুলো যখন ভবিষ্যতে ডেভেলপ করার একটা মানসিকতা আসবে, তখন কিন্তু তাকে এক ডেটা সায়েন্টিস্ট অথবা এমএল ইঞ্জিনিয়ারের লাইনে যেতে হবে। কেউ যদি একটা চ্যাটবট রেডি করতে যায়, তাকে ডিপ লার্নিং শিখতে হবে, তাই না? কেউ যদি একটা ফর এক্সাম্পল টেসলা সেলফ ড্রাইভিং কারের মতো একটা কার রেডি করতে চায়, তাহলে তাকে ডিপ লার্নিং শিখতে হবে, তাই না? সবকিছু মিলে অনেকগুলো রোল চলে আসতেছে এবং প্রত্যেকটা রোলের ডিমান্ড আছে, অ্যাজ ইউ সেইড নাও, যে প্রত্যেকটা রোলেরই আলাদা আলাদা ডিমান্ড আছে। এই জন্য আমিও আমাদের অডিয়েন্সকে এই কথাটা বলতে চাই যে অবশ্যই যাতে তারা এই বিষয়টা মাথায় রাখে, যে কোনো একটা স্পেসিফিক রোলের ক্ষেত্রে স্ট্যাক হয়ে থাকা, এবং মানে কোনো একটা স্পেসিফিক রোল শেখার ক্ষেত্রে সেটা মনে না করা যে আমার এই সেক্টরের ডিমান্ড নেই। ডেটা মানেই এখন একটা ট্রেন্ডি বিষয়, ডেটা মানেই ডিমান্ড। ভাই একটা বিষয়, সেটা হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি আপনার অ্যাজ আই নো দ্যাট যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টিপলি, ইসি অ্যাকচুয়ালি, ইসি ইলেকট্রিক টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বিষয়টা হলো যে আমাদের এখানেও একটা ছেলে কাজ করে, রাইহান, ও ইসি থেকে। এবং একটা জিনিস আমি মানে খুব বেশি দেখেছি সোফার, আমি একটা রিসার্চ মানে একটা ইয়াও দেখলাম, সেটা হলো যে প্রায় 60% উপরে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সেক্টরের অনেক মানুষই আসে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে। ঠিক আছে, এটা কিন্তু খুব কমন একটা বিষয় সারা পৃথিবীতে এখনো পর্যন্ত। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে ব্যাকগ্রাউন্ড কতটুকু স্পেসিফাই করে যে আপনি ডেটাতে আসবেন কি না আসবেন। প্রথমত আমি আপনার কাছে দুইটা জিনিস চেষ্টা করবো, আপনার এই জার্নিটা একটু বলবেন যে কিভাবে আপনি ইসি থেকে এই সেক্টরে, আর দ্বিতীয়ত হলো যে আসলে ব্যাকগ্রাউন্ড কিভাবে মানে স্পেসিফাই করে, আসলে ব্যাকগ্রাউন্ডের কি ভূমিকা আছে কিনা, অনেক বেশি নাকি মোটামুটি, এটা একটু কাইন্ডলি। আচ্ছা, এইখানে যদি একটু বলি যে ব্যাকগ্রাউন্ডের ভূমিকার চেয়ে মোটিভেশনটা বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমি যখন ইসিতে পড়তাম, তখন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করি ইসিতে 2014 সালে। দ্যাট টাইম মানে ওই পর্যন্ত আমি আসলে ডেটা সম্পর্কে কিছু জানতামই না, যে আমি হচ্ছে ডেটা কি বা ডেটা বেস কি বা ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম কিছুই জানতাম না। তো ঘটনা হচ্ছে যে আমি যখন গ্রাজুয়েশন করি, তখন আমার ড্রিম ছিল আই উড বি এ গ্রেট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি।
তো নেটওয়ার্কিংয়ের উপর খুব আগ্রহ ছিল, নেটওয়ার্কিং অনেক কিছু শিখলাম। কিন্তু দ্যাট মোমেন্ট হচ্ছে এই রিফ সিস্টেমস হচ্ছে আমাদের ক্যাম্পাস রিক্রুট করে। ক্যাম্পাস রিক্রুটমেন্টে আমি মনে করছি দিস ইজ এ নেটওয়ার্কিং কোম্পানি। তো এখানে অ্যাপ্লাই করি, দেন হচ্ছে হয় আমার। তারপর হচ্ছে এখান থেকে মানে ওরা কুয়েটের ক্যাম্পাসে যায়, রাইট, আমি কুয়েটে ছিলাম, কুয়েটের ক্যাম্পাসে যাই। দেন হচ্ছে আমরা পার্টিসিপেট করি, বাট ডিবিএমএস বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যারাউন্ড 30 মার্কসের মতো নাম্বার ছিল। আমি ওখানে আসলে জিরো পেয়েছি, কারণ আমার কোনো নলেজই নেই ডাটাবেস। আমি আমার সিএসসি ফ্রেন্ডদের জিজ্ঞেস করলাম আমাকে এরকম কি বলতেছে এসকিউএল কুইরি লিখতে, আমি বুঝতেছি না যে কি বলতেছে এগুলো, এসকিউএল কুইরি কি বলে, এগুলো হচ্ছে স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। আমি বললাম এটার কাজ কি, আমি তো বুঝতেছি না। বলতেছে যে একটা টেবিল থেকে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে, তো এটা এরকম কেন জিনিসগুলো। পরে আমাকে ওরা হচ্ছে নেটওয়ার্কিং একটা পোর্শন ছিল, এখানে বেশ ভালো মার্ক ছিল, এই জন্য কল করে নেক্সট রাউন্ডের জন্য এবং বলে যে আপনি হচ্ছে ডেটাবেজে কত পেয়েছেন। আমি বলেছি 0। বলছে যে হ্যাঁ এক্স্যাক্টলি আপনি 0 পেয়েছেন। তারপরে কেন ডাকছে, কারণ অন্য পার্টে আপনি ভালো করছেন। তো দেন আমি হচ্ছে আসলে ফার্স্ট ডেটাবেজ ম্যানেজমেন্ট এসকিউএল কুইরির একটা 15 দিনের ট্রেনিং হয়, ওইখানে আমি ফার্স্ট জানতে পারি যে হোয়াট ইজ এসকিউএল, এবং হচ্ছে কিছু কুইরিগুলো আমি লেখা শুরু করি আর কি, ভালোই লাগতো। তো এরপর আমি হচ্ছে যখন লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসিতে জয়েন করি, এখানে আমি একটা ডিবিএমএস কোর্স নিই। কোর্স নেওয়ার সময়ও আমি ইন ডেপথ যেই প্র্যাকটিক্যাল যেই কোয়েরিগুলো চালাতাম, তার ব্যাকএন্ডে কীভাবে কাজ করে, কীভাবে এসকিউএল অ্যাকচুয়ালি কাজ করে, সেই জিনিসগুলো আস্তে ধীরে হচ্ছে শিখতে পারি। যে আমি বুঝতাম যে এসকিউএল এইভাবে কাজ করে, কিন্তু প্রাইমারি কি, ফরেন কি, এইরকম যে বিভিন্ন ধরনের যে এসকিউএল টার্মগুলো আছে বা এগুলো ব্যাকএন্ড লজিক কি, কীভাবে আসলে একটা ইয়ার ডায়াগ্রাম করা হয়, বা এই সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়, নর্মালাইজেশন কেন করি, এই জিনিসগুলো শিখে আমি খুবই ইন্টারেস্ট ফিল করি। যে যদি বলি যে আমি কত বছর পর আসলে গ্রাজুয়েশনে কত বছর পর ডিসিশন নেই যে আমি ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সেক্টরে আসতে চাই, এটা অ্যারাউন্ড 4 to 5 ইয়ার্স যে আমি হচ্ছে ডিসিশন নিতে পারছি হোয়াট উড বি মাই এইম ইন লাইফ। তো দেন আমি হচ্ছে এটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে ট্রাই করি ফর টেলকো বা এমএনসিগুলোতে আর কি, যে আমি হচ্ছে ডেটা ফিল্ডে মুভ করতে চাই। লাকিলি আলহামদুলিল্লাহ যে আমি হচ্ছে জবটা পাই রবিতে অ্যাজ এ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। যে তখন হচ্ছে আমাকে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির মধ্যে আমাকে হচ্ছে রিক্রুট করা হয়। দেন আমি হচ্ছে যদি বলে যে উইদিন তুমি যদি ভালো পারফর্ম করো তাহলে তোমাকে আমরা পার্মানেন্ট করার একটা অপরচুনিটি দিতে পারি। দেন আমি হচ্ছে উইদিন 6 months, এবং থ্যাঙ্কস টু মাই সুপারভাইজার তারিক ভাইয়া, যিনি হচ্ছে আমাকে হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি এবং ম্যানেজার হিসেবে উইদিন 6 months মধ্যে আমাকে ম্যানেজার হিসেবে নিয়ে নেয়। তো এইটাই আমার একটা এই আমার কিন্তু ডেটা সেক্টরে কি কাজ করা লাগতো, কি কাজটা করেছিলেন কি মেইনলি? ওই সময় আমাদের একটা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সলিউশন ছিল রবিতে। সেই ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সলিউশনের হোল যে ডেটা ফিডিং হয়, ডেটা ফিডিং এর উপরে ওই সলিউশনটা হচ্ছে বিভিন্ন ধরনের এই ইটিএল পাইপলাইনের মতোই এরকম বিভিন্ন ধরনের জিনিস প্রসেস করে কাস্টমারকে যে বেস্ট অফারটা আর কি ট্রিগার করে। এই ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সলিউশনটার পরবর্তীতে আমি হচ্ছে এই আইসিএমএস প্ল্যাটফর্মটার আমি হচ্ছে লিড করি আর কি, ম্যানেজার হয়ে 5 to 6 মেম্বার্স। এবং এখানে আমার ডেটা ইঞ্জিনিয়ার আমরা যেগুলো সবসময় ফোনে দেখি যে এই যে এসএমএস গুলো অফারটা বেস্ট অ্যানসার, এগুলো এই যে আসলে ডেটা এই কোন, শুধু তাই না, কোভিডের সময় আপনি যদি দেখেন যে কোভিডের সময় আপনি এই লোকেশন থেকে অন্য একটা লোকেশনে যখন মুভ করতেন, ধর মিরপুর এরিয়ায় মুভ করতেছেন, কোভিডের সময় ছিলেন কিনা জানি না মিরপুরে, তো যখন মুভমেন্টে থাকবেন তখন আপনার কাছে মেসেজ চলে যেত যে এই এরিয়াটি কোভিডের জন্য ঝুঁকিপূর্ণ, এরকম যে মেসেজগুলো ট্রিগার করা, ফ্লাড এফেক্টেড জায়গায় যে মেসেজগুলো পাঠানো, যে এই ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস দেয়া, এই ধরনের ফোকাস্টিং যেগুলো সবকিছু এই ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সলিউশন। এটা আসলে শুনে ভালো লাগলো, এটা হিউজ ব্যাপার ছিল, এটা তো সিম্পল জিনিস ছিল না এগুলো। এই জন্যই আসলে আমাদের অডিয়েন্সদের আমরা এটা সলিউশন 360 আমাদের সবসময় একটা এইম থাকে এবং ছিল যে আমরা সিএসআর যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আসলে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করে ইন টার্মস অফ হোয়াট, যে আপনি জানেন কিনা যে এই একটা সেক্টর আছে, এই সেক্টরে অনেক যেমন আপনি যে বিষয়গুলো এখন বললেন, এই বিষয়গুলো যে ডেটার সাথে জড়িত এটা অনেকেই বুঝতে পারবে না, এটা মাথায় নিতে পারবে না যে ভাইয়া বলতেছে যে আমার অফার রেডি করবো বা ওই ট্র্যাকিংটা করবো, এই করবো, কি ডেটা এর সাথে কিভাবে জড়িত, কিন্তু আলটিমেটলি ব্যাক এন্ডে সবকিছু ডেটা দিয়ে যে করা হয় এটা তারা জানে না।
ঠিক আছে? তো এই জন্য আমরা চেষ্টা করি যে আপনাদের মতো যারা আছে, যারা কিনা জানে, তাদের কাছ থেকে শোনার যে আসলে হিউজ সেক্টর আছে। তারপরে আপনার রবি থেকে আপনি রবিতে কতদিন ছিলেন? রবিতে প্রায় 3.5 বছর। দেন আমি নগদে মুভ করি। নগদে হচ্ছে শুনছিলাম তখন তারা একটা মাইগ্রেশন প্রজেক্টে কাজ শুরু করবে এবং প্রত্যেকটা ডেটা ইঞ্জিনিয়ার একটা স্বপ্ন থাকে যে আমি স্ক্র্যাচ থেকে একটা ওয়্যার হাউস বিল্ড করবো। ওয়্যারহাউস বিল্ড করবো, রাইট। রবিতে যেটা ছিল যে বিল্ড করাই ছিল ওয়্যার হাউস, নতুন ওইটা নতুন থেকে ইন্টিগ্রেশন আপনি হতো। বাট নগদে এসে যেটা শুনছিলাম যে আমরা হচ্ছে একদম একটা মাইগ্রেশন প্রজেক্টে কাজ করব, একদম হচ্ছে মানে নিউ একটা ওয়্যার হাউস আমরা রেডি করব। তো এই মাইগ্রেশন প্রজেক্টে আমি হচ্ছে বেশ কিছু পাইপলাইন আমরা হচ্ছে প্রিপেয়ারও করি, রেডিও করি। আলটিমেটলি মাইগ্রেশনটা আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন? যে মানে এক্সাম্পল বলতে, যেহেতু আমাদের অডিয়েন্সরা এটা এই জিনিসটা হয়তো ভালো বুঝবে না, যে আসলে যেমন আমরা বলতেছি যে এগুলোর অনেক ডিমান্ড, ঠিক আছে, এবং আপনিও বলতেছেন যে এই কাজ জিনিসটা করা লাগে। তো ধরেন নগদ আসলে এই যে মাইগ্রেশন প্রজেক্টের কথা আপনি বলতেছেন, বা এই যে ওয়্যার হাউস ডেভেলপমেন্টের কথা আপনি বলতেছেন, এটা আমি যদি মোটা দাগে বলি জিনিসটা কি, মানে আমি আমার ক্ষেত্রে বলতেছি না, আমি আচ্ছা ধরেন জানি, কিন্তু আমার অডিয়েন্স যারা, ঠিক আছে, তারা জানতে ওই চায়। পার্সপেক্টিভে যদি একটু বলি, নগদ, রবি, নেক্সট ভেঞ্চার্স কোনোটাই না, মানে একদম একটা সেন্ট্রাল পার্সপেক্টিভে বলি যে ফর এক্সাম্পল আমার কাছে কোম্পানির বিভিন্ন মানে ডেটা জায়গাটা এমন জায়গা যেটার সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্টারকানেক্টেড। ফর এক্সাম্পল আমি যদি এসে আসি যে আমার একটা অ্যাজ এ কোম্পানি, যে কোনো একটা কোম্পানির পার্সপেক্টিভে, সেই কোম্পানির সেলস টিম আছে, মার্কেটিং টিম আছে, বিজনেস টিম আছে, আমার এইচআর টিম আছে, অ্যাডমিন টিম আছে, প্রত্যেকটা টিম হচ্ছে আলাদা। তো এখন এইচআর কি চাচ্ছে? এইচআর হচ্ছে একটা মানে আমার যে এমপ্লয়ি তাদের একটা ডাটা দরকার। আমার কোন এমপ্লয়িটা মান্থলি 5 বারের বেশি লেট করছে, কোন এমপ্লয়ি টাইমলি অফিসে আসতেছে না, তাদের একটা ডেটা দরকার। এখন এই ডেটাটা কারা প্রোভাইড করবে বা এই ডেটাটা কই পাবে? আমার যদি সেন্ট্রালাইজ কোনো জায়গা না থাকে, ফর এক্সাম্পল আমার বিজনেস ডেভেলপমেন্ট টিম এসে বললো যে আমার কোন রিজিয়ন থেকে রেভিনিউ বেশি এটা আমি দেখতে চাই, এটা এই রিকোয়ারমেন্টগুলো আসবে কার কাছে? ডেটা টিমের কাছে। কোন কান্ট্রিতে আমার লস বেশি হচ্ছে? ডেটা টিমের কাছে আসবে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টগুলো আসবে হচ্ছে ডেটা টিমের কাছে। এখন এই ডেটা যদি আমরা প্রিপেয়ার করে কোথাও না রাখি জায়গায়, কিভাবে আমরা এটা সার্ভ করব? তো এই ডেটা মানে ডেটা সেন্ট্রালাইজেশন বলে এটাকে, মানে প্রত্যেকটা অর্গানাইজেশন বা ডেটা ওয়্যার হাউজিং, যেই জায়গাটা থেকে একটা কমন জায়গা থেকে আমি যা দরকার, যে কোনো ডিপার্টমেন্টের যেই ইনফরমেশন দরকার, আমি ইজিলি ওয়ান শর্টে পেয়ে যেতে পারবো আর কি, ওয়ান শর্টে। গট ইট। মানে আমি আপনার কথায় মোটামুটি যে বুঝলাম যে একটা জায়গা, সেন্ট্রালাইজড লোকেশন, যে জায়গাটা থেকে আসলে বিভিন্ন স্টেক হোল্ডার, মানে বিজনেস, যেমন সে একজন সিইও হতে পারে, রাইট, তারপরে একটা বিজনেস ডেভেলপমেন্টের একটা লোক হতে পারে, অথবা দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার একটা লোক হতে পারে। তো তারা যে কোনো সময় যখন তাদের একটা ইনফরমেশনের দরকার হবে, সেই ইনফরমেশনটা সে কোত্থেকে পাবে? তো দেখা যাচ্ছে সাধারণত তো এগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, তো ওই জায়গা থেকে একটা জায়গায় নিয়ে আসা যেখান থেকে আপনারা সহজে ইনফরমেশনগুলো বের করে দিতে পারেন, ঠিক আছে? তো ওইটাই আমাদের ওয়্যার হাউসের কনসেপ্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, বুঝতে পেরেছি। অ্যান্ড দেন আপনি কি নগদে কি ওইটা ওয়্যার হাউস বিল্ড করেছিলেন আপনারা? ওইটা বিল্ড করেছিলাম, বাট পরে আমি তো মানে ঘটনা হচ্ছে যে নগদে যেটা হচ্ছে, নগদ এবং রবির টেক স্ট্যাক অনেকটা সেম, বাট রবি বেস্ট মানে নগদের চেয়েও অ্যাডভান্সড। কিন্তু ওই টেক স্ট্যাকটা আসলে আমার আসলে মানে যে লার্নিং পার্সপেক্টিভে সেম ছিল, মানে আমার লার্নিং কার্ভ ছিল না, বরং আমি রবির যেই টেক স্ট্যাকটা ওইটাই নগদে বিল্ড করার ট্রাই করছি। তো দেখতেছি যে লার্নিং কার্ভ যেহেতু আমার নাই, সো আমার তো এখন লেটেস্ট টেক স্ট্যাক কোনগুলো? AWS ক্লাউড কম্পিউটিং। এখানে এই আমি একটু ইন্টারফেয়ার করি, এখানে অনেক কিছু শেখার আছে, রাইট, জানার আছে। আমাদের স্টুডেন্টদের জন্য আমি একটু কথা বলতে চাই জায়গাটা, সেটা হলো আমাদের স্টুডেন্টরা, এই যে কথাটা আপনি বললেন, আমাদের এখানে স্টুডেন্ট বা অডিয়েন্স, আমাদের স্টুডেন্ট একটা হচ্ছে যারা অলরেডি স্টুডেন্ট হয়ে গেছে ডেটা সলিউশন 360, আবার একটা আছে যে তারা আসতে চায়। হ্যাঁ, তো একটা মানসিকতা আমি খুব দেখছি, সেটা হলো যে কন্টিনিউয়াস লার্নিং মানসিকতাটা তাদের মধ্যে নাই। তারা চিন্তা করে আমি 6 মাস করব, শিখবো, চাকরি করব, শেষ, চাকরি পেয়ে গেছি। কিন্তু এই যে আপনি বললেন যে আপনি এত দূর এসে আপনি নগদে আসলেন, দেন আপনার লার্নিং কার্ভ নাই, তাই আপনি সেকেন্ড থট করতেছেন যে আমার লার্নিং, আপনি সেম জিনিস করতেছি, বাট আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে, আমি এমন কোথাও যেতে চাই যেখানে আমার আরো আমার ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করার সুযোগ আছে।
হ্যাঁ তাই definitely। না? তো এই যে জায়গাটা, এটা আমি ব্যক্তিগতভাবে আপনার থ্যাংক ইউ সো মাচ এটা উঠায় আনার জন্য। এবং আমি আমার অডিয়েন্সকে, আমাদের ডেটা সলিউশন 360 প্রত্যেকজন স্টুডেন্টের উদ্দেশ্যে এবং যারা ভর্তি হতে, যাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই 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 এই মানসিকতাটা নিয়ে আসবেন যে এই যে সেক্টর, এখন যে টেক সেক্টর, এটা একটা জিনিস আজকে আছে কালকে নাই। কালকে নাই, ডেফিনেটলি। সুতরাং ওই মানসিকতাটা আপনার থাকা লাগবে। আপনি এআই শিখতেছেন, এআই রিভলিউশনটা দেখেন, 5 বছরে এআই কোথা থেকে কোথায় আসছে। আর আপনি যদি এখানে আসেন যে আমি শিখে এই পর্যন্ত শেষ, হবে না। এখানে কন্টিনিউয়াস লার্নিং এর মানসিকতা। থ্যাংক ইউ সো মাচ। তারপরে প্লিজ এআই পার্সপেক্টিভে যদি আসি, যেটা বলতেছিলেন যে কন্টিনিউয়াস লার্নিং এর যে ব্যাপারটা না করলে কি হবে, যে আগে যেই অর্গানাইজেশনগুলো মানে প্রত্যেকটা রিসার্চ হতো যে এআই এর উপরে, ক্লাসিফিকেশন বেস রিসার্চ, যে উনি হচ্ছে সাকিব ভাই, ডেটা সলিউশন 360, এগুলো আইডেন্টিফিকেশন করতে পারতো। বাট জেন এআই মানে জেনারেটিভ এআই কিন্তু এখন সুপার মানে অ্যাডভান্সড আর অনেক অনেক। এখন যদি আমি জেনারেটিভ এআই ইউজ না করি, তাহলে হচ্ছে মানে এই সম্পর্কে যদি না জানি বা আমার অ্যানালাইসিসগুলো, রিসার্চগুলো যদি জেন এআই এর বেস না হয়, এখন কিন্তু কেউ ক্লাসিফিকেশনের গল্প শুনতে চায় না, যেটা সাইকেল, এইটা পিছনে আমি মাইক্রোফোন, মানে এগুলো শুনতে যাচ্ছে না। এরা শুনতে যাচ্ছে যে ড্র দ্য পিকচার অফ মাইক্রোফোন, মানে আপনাকে ড্র করতে বলতেছে বা যে কোনো একটা কিছু জেনারেট করতে বলতেছে, রাইট। এই জিনিসটা এখন হচ্ছে অ্যাডভান্সড আর কি। তো ওইটাই বলতে যাচ্ছিলাম যে কন্টিনিউয়াস লার্নিং না করলে আলটিমেটলি দেখা যাবে যে নিজেই পিছনে পড়ে যাবে আর কি, কোনো ওয়ে নাই কন্টিনিউয়াস লার্নিং ছাড়া। আগে যদি বলি যে আমার একটা কাজ রবিতে করতে ধরেন চ্যাটজিপিটি আসার আগে আমি কিন্তু 7 to 8 days যে টাইমটা নিতাম, সেটা কিন্তু আমার উইদিন এ ডে হয়ে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ চ্যাটজিপিটি। সো তার মানে কি ভাই, যে কেউ কি আমি চ্যাটজিপিটি ইউজ করে ডেটা পাইপলাইনিং করতে পারবো না? কারণ আপনি যদি না জানেন, আপনি চ্যাটজিপিটিকে হাউ টু গাইড চ্যাটজিপিটি, ইউ ডোন্ট নো। মানে এবং এখানে হচ্ছে শুধু প্রবলেম। তাই না, আমার কাছে এখানে আরেকটা জিনিস মনে হয়, শুধু যে আপনি চ্যাটজিপিটিকে গাইড করে জানলেও হবে না, যে আপনার ওইটাও জানা লাগবে যে কিভাবে একটা ওয়্যারহাউস বিল্ড করতে, মানে প্রতিটা ওই কনসেপ্টটাও নলেজ রেখে দেন আপনার এখানে আসা লাগতেছে। দেন আপনার ওইখানে আসা লাগতেছে। মানে অনেকে চিন্তা করে যে ভাই এখানে একটা কথা বলে রাখি একেবারে স্পষ্টভাবে, আপনার এই কথা থেকে উঠে আসলো যে এআই চাকরি খাবে না। না, এই সব জায়গায় এআই চাকরিকে মোর ইফেক্টিভ করবে আমি মনে করি। এই যে জিনিসটা আমি বলি যে যার আসলে একজন খুব বেশি চ্যাটজিপিটি জানলো বা জেনারেটিভ এআই জানলো, সে ডেটাবেস সম্বন্ধে নলেজ নেই, কোনো নলেজ নেই, সে কি কখনো একজন অ্যানালিস্ট হতে পারবে না। অ্যানালিস্ট হতে গেলে তার ওই নলেজগুলো সুন্দর লাগবে, আবার এই এআই দিয়ে সে ওইটাকে সুন্দর করে অপটিমাইজ করতে পারবে। এই জন্য যারা কিনা এই যে বর্তমান টেকনোলজির সাথে আগের নলেজটাকে যারা অ্যালাইন করতে পারবে, ইন্টিগ্রেট করতে পারবে, তারাই সব থেকে ভালো থাকবে আমি মনে করি মার্কেটে। রাইট। যদি আমি বলি যে ধরেন ক্যালকুলেটর যখন ফার্স্ট আবিষ্কার মানে হলো না, মানে তার আগে ম্যাথমেটিশিয়ান ছিল, তারা কিন্তু ম্যাথমেটিক্স করতো। কিন্তু এখন যদি ক্যালকুলেটর আসলো, এখন যদি ম্যাথমেটিশিয়ান না, আমাদের তো আর দরকার নেই, তাহলে কি হইলো? মানে ক্যালকুলেটর কি করছে আসলে? তাদের কিছু লোক আছে ক্যালকুলেটরের উপর রিজিড ছিল যে আমি ইউজই করব না, আমি এই টেকনোলজি নিব না, আমি ব্রেইন আমার নষ্ট হবে, আমি হচ্ছে ব্রেইনের যে পাওয়ার ওইটা নষ্ট হয়ে যাবে। তো ঘটনা কি হলো? ঘটনা হচ্ছে যে যারা ক্যালকুলেটর ইউজ করার পর আরও কম সময় আমি কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারলাম, তো টাইমটা কম লাগলো। এখন চ্যাটজিপিটি আসার পরে বা ডিপসিক বা যেটাই বলেন, যে এগুলো আসার পরে যদি আমার হচ্ছে যে কেউ যদি রিজিড থাকে যে আমি এগুলো ইউজ করব না, তাহলে দেখা গেল একটা ডেটা ইঞ্জিনিয়ার 7 দিন বসে ওই পাইপলাইন রেডি করতেছে, যেটা আরেকটা ডেটা ইঞ্জিনিয়ার ওইটা হচ্ছে উইদিন 1 hour 2 hours করতেছে। তার মানে ওই ডেটা ইঞ্জিনিয়ারটাকেই আমার দরকার। এক্স্যাক্টলি, এই জায়গায় কিন্তু সে আসলে ফল করবে। যে যারা কিন্তু শেখার মানসিকতাটা, যার কন্টিনিউয়াস লার্নিং এর মানসিকতাটা থাকবে। একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা হলো যে আমাদের অডিয়েন্সরা বেশিরভাগ আমাদের যারাই আমাদের কাছে কোর্স করতে আসে বা যেই আসুক, এই একটা কোশ্চেন সবাই করে, হ্যাঁ, যে ভাই একটা ডেটা টিম যখন হায়ার করে তখন আসলে কি কি স্কিল বা কি কি জিনিস তারা চায় একটা ইয়ার মধ্যে। ইভেন আমাদের কাছে যারা কোর্স করতেছে, মানে ডেটা সলিউশন 360-তে যারা রানিং কোর্স করতেছে, তাদেরও মনের মধ্যে একটা যে আমরা তাদেরকে বলি, তারপরে আপনি অ্যাজ এ ইন্ডাস্ট্রি এক্সপার্ট and as a teacher, also the teacher of data solution 360, আপনি তো ডেটা সলিউশন 360 সম্মানিত টিচারও। তো আপনার জায়গা থেকে আপনি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলেন যে একটা ডেটা টিম হায়ার করার ক্ষেত্রে তারা কি কি জিনিস মেইনলি দেখে। মেইনলি আমি যেটা মনে করি ভাইয়া, যে একটা
ভালো একজন ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা অ্যানালিস্ট হতে হলে তার ফার্স্ট যে নলেজটা দরকার, তার ডেটা অ্যানালাইসিস করা বা তার অ্যানালিটিক্যাল স্কিল কেমন, বা একটা জিনিস নিয়ে চিন্তা করতে পারে কিনা, বা প্যাশন আছে কিনা যে এই জিনিসটা আমার বের করতে হবে, বা অ্যানালাইজিং স্কিলটা খুব ভালো দরকার। এটা হচ্ছে সফট স্কিল। আমি যদি হার্ড স্কিলের দিকে যাই, যে তার হচ্ছে এসকিউএল এর নলেজটা, মানে এসকিউএল হচ্ছে মাস্ট, মানে এসকিউএল এর নলেজটা খুবই ভালো হতে হবে। দেন আমার পাইথনের নলেজটা খুবই ভালো থাকতে হবে, যে আমি পাইথনে খুবই এফিশিয়েন্ট, মানে ডেটা প্রসেস করতে পারি কিনা উইথ পাইথন। এবং হচ্ছে এসকিউএল দিয়ে আমি বিভিন্ন কমপ্লেক্স কুইরি ইউজ করে আমি বিভিন্ন ধরনের ডেটা জেনারেট করার আমার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি আছে কিনা। যদি এই জিনিসগুলো থাকে, দেন হচ্ছে আরো কিছু, মানে এই জিনিস দুটোতে সে খুবই ভালো, মনে করি এসকিউএল এ পাইথনে খুবই ভালো। মানে এই দুইটা এক প্রকার মাস্ট, তার ভালো জানতে হবে, এটা এই দুইটা মাস্ট আর কি। এরপর আমরা আসি হচ্ছে যে তার লিনাক্সের নলেজটা কেমন, কারণ আসলে যতগুলোই বলেন ডেটা প্ল্যাটফর্ম বা ইনহাউস যে সলিউশনগুলো আছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে লিনাক্স সার্ভারে হচ্ছে আমার পাইপলাইনিংগুলো থাকে। তো লিনাক্সে সে ভালো কিনা, বা লিনাক্সকে আপনি ঢুকলেন, আপনি লিনাক্সকে অপারেট করে একটা কোনো স্ক্রিপ্ট ডিপ্লয় দিতে পারতেছেন কিনা। তো এই জিনিসগুলো মানে লিনাক্সের নলেজটা দরকার। তারপর ব্লেসিং হিসেবে, যে যদি মনে করেন আরও কিছু অ্যাডভান্সড আছে তার কাছে, আমরা দেখি হচ্ছে তার হচ্ছে ক্লাউড নিয়ে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি ফ্রেশার হিসেবে চিন্তা করি, একটা ফ্রেশারের জন্য তার হচ্ছে একাডেমিকে সে হচ্ছে অবশ্যই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স ছিল, যদি নাও থাকে সে কোথাও থেকে আসলে কোর্সটা করছে কিনা। যদি কোথাও থেকে করে তার যদি এসকিউএল এর নলেজটা ভালো থাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট এসকিউএল এর নলেজ। দেন পাইথন, এসকিউএল আর পাইথন শেখার জন্য কিন্তু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই আমাদের কাছে, সিএসসি যে হতে হবে। আমাদের কাছে ইভেন অনেক আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরাও আসে যারা শিখে এবং তারা ভালো করতেছে। অনেক জায়গায় দেখছি যে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স থেকে খুবই ভালো ভালো লোকজন হচ্ছে মার্কেটে, খুবই ভালো ডেটা অ্যানালিস্ট আমরা পাচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এফিশিয়েন্ট, এবং তারা মোর দ্যান সিএসসি গ্র্যাজুয়েটস, মানে সিএসসি দের চেয়েও তারা হচ্ছে ইভেন আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি যে যারা আপনার বিবিএ গ্রাজুয়েটস তারা উইদাউট এনি টেক এক্সপিরিয়েন্স বা নলেজ তারা পরবর্তীতে এটা শিখে। আমি আমার এক্সাম্পল যদি দিই, আমার এখানে কিছু এমপ্লয়িজ আছে যারা ফ্রম দ্য বিবিএ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দু একজন আছে, আমি নাম বলি, একজন নাম সবুজ, আমার আপনি চিনবেন হয়তো। ও কিন্তু ইভেন ফ্রম ন্যাশনাল বিবিএ ব্যাকগ্রাউন্ড, বাট আমি তাকে এইটুকু আমি বলতে পারি যে সোফার যে সে দেখা যাচ্ছে আমার এখানে অনেক অ্যানালিস্টের থেকেও বা বাইরের অনেক আমি যাদেরকে চিনি তাদের অ্যানালিস্ট সে ভালো জানে, এবং সে আপনি পাইপলাইন ডিজাইন করা বা ফেব্রিকের মতো জিনিসগুলো ইউজ করার মতো ক্যাপাবিলিটি তাদের যথেষ্ট তৈরি হয়েছে। তো আমি এই জিনিসটা আপনার সাথে একমত যে আসলে ব্যাকগ্রাউন্ড ইজ নট এ ম্যাটার, দ্য ম্যাটার ইজ হাউ মাচ উইলিং টু, মানে আপনার উইলিংটা কতটুকু, আপনি কতটুকু ইগারনেস নিয়ে এখানে আসছেন, আপনার শেখার মতো মানসিকতাটা অনেক হাই, শেখার মানসিকতাটাই ইম্পর্টেন্ট। ধরেন গাইড তো অ্যাজ এ মেন্টর বা অ্যাজ এ লিড হিসেবে করাই যায়, বাট অনেকেই আছে যে শিখতে যাচ্ছে না, আমি শিখবো না, বা আমার মধ্যে ওই আগ্রহটা নাই যে আমার হচ্ছে ভালো ডেটা ইঞ্জিনিয়ার হতে চাই কি চাই না, বা ওই জিনিসগুলোই অনেকে হচ্ছে নিতে পারতেছে না। যে অনেক, মানে আমি তো অনেক এমপ্লয়ীদের সাথেই কাজ করছি, বা আমি রবিতেও একটা টিম লিড করছি, নেক্সট ভেঞ্চার্সেও করতেছি। তো ওইখানে দেখছি যারা হচ্ছে এনথাজিয়াস্ট ওরাই ভালো করতেছে, ওদের কেরিয়ার গ্রোয়িং। আর যারা হচ্ছে ওই যে রিজিড নেচারটা, যে না আমি হচ্ছে এই পাইপলাইনের বাইরে যাব না, আমি হচ্ছে যেমন রবিতে আমরা কি করতাম, স্ক্রিপ্টগুলো হচ্ছে সার্ভারে ডিপ্লয় করতাম, বা আমাদের হচ্ছে ক্রন জবে চলতো, আমি ইটিএল টুল হিসেবে বা আমার অর্কেস্ট্রেশন হিসেবে আমি যে এয়ারফ্লো বা অন্য লেটেস্ট যে আমার ইটিএল টুলগুলো আছে এগুলো ইউজ করার জন্য যদি আমি রিজিড থাকতাম তাহলে তো আমি অর্গানাইজড হতে পারতাম না। তো এই জিনিসগুলাই যে মেইন এনথাজিয়াজমটা খুবই ব্যাপার, মানে খুবই ম্যাটার করে যে আমার এনথাজিয়াস্টিক কিনা। সো যদি এনথাজিয়াস্টিক হয় তাহলে হচ্ছে তার হচ্ছে বিভিন্ন ধরনের লার্নিং কার্ভ আমি সেট করে দিতে পারি। তুমি যেমন আমার অফিসে একজন আছে যাকে আমি হচ্ছে বলে দিছি যে তুমি AWS ক্লাউড প্র্যাকটিশনার করো, দেন তুমি AWS ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে সলিউশন আর্কিটেক্ট করো, দেন AWS ডেটা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেশন করো, তুমি তারপর জিসিপিতে যাও, তুমি সবগুলো ক্লাউড তুমি হচ্ছে এক্সপ্লোর করো, এবং সে যদি ওই অনুযায়ী আগায় সে কিন্তু একটা গ্লোবাল প্রোডাক্ট হতে পারবে। আমি কিন্তু বলতেছি না যে তোমরা বাংলাদেশ মার্কেটের জন্য কাজ করো, আমিও এই কথাটা বলি যে গ্লোবাল প্রোডাক্ট, আমিও সেই কথা, মানে আমি আপনার সাথে টোটালি একমত।
রাইট যে বাংলাদেশের মার্কেট যদি আপনাকে না নেয় কোনো অসুবিধা নেই, রাইট বাংলাদেশে আপনাকে যদি ভালো স্যালারি দেয় কোনো সমস্যা নেই, আপনি গ্লোবাল প্রোডাক্ট গ্লোবাল প্রোডাক্ট তাহলে একটা গ্লোবাল প্রোডাক্ট হওয়ার জন্য আপনার কি কি দরকার সেটা আপনি শিখেন, সেটা জাস্ট ওপেন হন যে ঠিক আছে আমার এই জিনিস শেখা লাগবে, আই এম ওপেন টু লার্ন, নো প্রবলেম। কিন্তু ওই যে লার্নিং এর আপনি যে কথাটা বললেন, ওই যে মানসিকতা, এটা তো থাকা লাগবে, হ্যাঁ। না থাকলে সে এখান থেকে গেইন করতে পারবে না। অ্যাবসলিউটলি। এবং অ্যাজ ওয়েল এজ আমি আরেকটা জিনিস, আপনি কয়েকটা জিনিস উল্লেখ করলেন, এর ভিতর থেকে আমি একটু বলি। যেমন ধরেন আপনি ক্লাউড প্ল্যাটফর্মের কথা বললেন, তারপরে বিআই চলে আসে এর মধ্যে। Right. বিআইটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা যেমন পাওয়ার বিআই করাই, পাওয়ার বিআই, অনেক- মেটাবেস, মেটাবেস, লুকার স্টুডিও, এখন লোকাল স্টুডিও, অ্যাপাচি সুপারসেটটা খুব সুপারসেটটা। তো পপুলার। এই যে জিনিসগুলা, এই স্কিলগুলাও কিন্তু দেখা যাচ্ছে একজন অ্যানালিস্ট হিসাবে বা একজন Right. বিআই ডেভেলপার হিসেবে তাদের প্রয়োজন। কিন্তু যেটা হয় যে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো জিনিসের একটা কম্বিনেশন আছে, রাইট কিন্তু এই কম্বিনেশনটা আসলে এই যে একসেপ্ট করার জন্য কতজন আছে, ঠিক আছে? ক্লাউডের কথা যদি তাকে বলা হয় ভাই এত আমি বুঝি না, বুঝে না বুঝবেন, পৃথিবী এইদিকে যাচ্ছে, আপনি নেবেন না এটাকে। হ্যাঁ সেটাই। এখন হচ্ছে ধরেন টুলের কথা যেহেতু আসলো, এই টুলের ব্যাকএন্ড আসলে কি, আমার তো এই আলটিমেটলি এসকিউএল জানা লাগবে খুবই ভালোভাবে। এখন কেউ যদি খুবই কমপ্লেক্স কোয়েরি লেখে, একটা মানে দেখা যাবে যে ওই যে ভিজুয়ালাইজেশন দিত, সে যখন একটা লার্জ ডেটার উপর কাজ করবে দেখা যাবে যে কেউ কিছু দেখতে পাচ্ছে না, পুরো সিস্টেমটা একটা হ্যাং করে বসে আছে। তো এই অপটিমাইজেশন, এই জিনিসগুলোর জন্য আমার হচ্ছে ডেটা প্রসেসিং নলেজটা খুবই ইম্পর্টেন্ট। যে আমার কুইরি লিখে আমি আউটপুট দিয়ে দিলাম হলো না, আমার এটাকে কত অপটিমাইজড ওয়েতে দিতে পারে, এটা ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ টুল। ভাই আরেকটা বিষয়, সেটা হলো যে এই যে আমি আপনাকে প্রথমে বললাম যে ভাই আমি টোটাল 4টা জব, ইউএস বেসড কোম্পানি, একটা ক্রাঞ্চ, ওনারা আমাকে দিল যে স্যালারি 3000 to 5000 ইউএসডি পার মান্থ, বাংলাদেশে বসে কাজ করবে। তো এই যে আমি ক্যান্ডিডেট পাইলাম না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে মানে আপনি কি যেমন ওখানে ওনাদের যে চাওয়াটা ছিল, চাওয়াটা আসলে একটু কঠিন ছিল, কিন্তু ওনারা কিন্তু এক্সপিরিয়েন্স চায়নি। ওনারা ইভেন লিখছে যে 2 ইয়ার্স বা 0 to 2 ইয়ার্সও লিখছে, বাট ওনারা নলেজ চেয়েছে যে আপনার এটা জানতে হবে, ওইটা জানতে হবে, ওইটা জানতে হবে, অনেক কিছুর একটা কম্বিনেশন আমি দেখছি ওখানে। তো বিষয়টা হলো যে এই যে আমি ক্যান্ডিডেট পাইলাম না, যে নলেজের অভাবে। এখন তাইলে তো দুইটা জিনিস আলাদা হয়ে গেল, যে আমরা বলতেছি যে ভাই চাকরি নাই, আবার তারা বলতেছে যে ভাই স্কিল নাই। কারণ আমি তো দিতে পারি নাই, আলটিমেটলি আমি 2বার পোস্ট করেছি। আমি আমার পেজ থেকে, ডেটা সলিউশন 360 পেজ থেকে পোস্ট করেছি, ডেটা অ্যানালিটিক্স 360 লিমিটেডের পেজ থেকে পোস্ট করেছি, আমার পার্সোনাল ইয়া থেকে পোস্ট করেছি। আমি কিন্তু লিগাল ক্যান্ডিডেট পাইনি। যারা করেছে আমি উইথ ডিউ রেসপেক্ট তাদেরকে বলতেছি, দে আর নট লিগাল ক্যান্ডিডেট, কারণ তারা ওইখানে যে রিকোয়ারমেন্টসগুলো ওখানে ফিল আপ হচ্ছে না, ঠিক আছে? তো আমি আমার দেশের একটা বড় সম্ভাবনা হারাচ্ছি না? হ্যাঁ ডেফিনেটলি। এইখানে মেজর যে চ্যালেঞ্জ বা মেজর যে গ্যাপ যেটা হচ্ছে, যে আপনার হচ্ছে যারা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালিস্ট, এই দুইটার মধ্যে কেউ পার্থক্য করতে পারতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে করতেছে যে সে অ্যানালিস্ট, সে সব কিছু পারে, কিন্তু তার যে পাইপলাইনিং নলেজটা দরকার, ইটিএল সম্পর্কে নলেজ দরকার, কিভাবে র ডাটা থেকে ডেটা প্রসেস করে আমি একটা জায়গায় স্টোর করতে পারি, এই নলেজটা যে গ্যাপ আছে এইখানে কেউ ওয়ার্কআউট করতেছে না। সবাই ওই টুলের মধ্যে টুল স্পেসিফিক এবং টুল স্পেসিফিক কোয়েরির উপর বেসড আমরা হচ্ছে পাচ্ছি। যেমন আমি হচ্ছে হায়ারিংয়ের ক্ষেত্রে যারা ফ্রেশার, তাদের ম্যাক্সিমামেরই দেখছি যে তারা হচ্ছে সিএসসি গ্রেডের কথা বলতেছি, যে এসকিউএল এর নর্মালাইজেশন কি যখন জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে, প্রপারলি ডিসক্রাইব করতে পারে না। দিস ইজ বেসিক, মানে একটা ডেটা মানে ফিল্ডে যাওয়ার জন্য দিস ইজ ভেরি বেসিক রিকোয়ারমেন্ট। আমি হচ্ছে যে তার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো আগ্রহ আছে কিনা, যখন দেখি যে সেই কোর্সটার প্রতি কোনো আগ্রহ নাই, তাহলে সে কিভাবে একজন ভালো ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা অ্যানালিস্ট হতে পারে আর কি। ওই জিনিসগুলো ফ্রেশারদের ক্ষেত্রে আমরা দেখি যে এই নলেজ বেসগুলো তাদের কতটা স্ট্রং। আমি আপনার সাথে টোটালি একমত। আমি এই জিনিসটা, এবং এটা শুধু আপনি এনকাউন্টার করেছেন, আমি নিজেও এই সেম জিনিসটা এনকাউন্টার করেছি, এবং ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আসলে ওই জিনিসটা যেমন ধরেন, এবং বেসিকের ক্ষেত্রেও তারা খুব বেশি বলে যে ভাই এত বেসিক, আমি কি শিখবো, এখন তো অ্যাডভান্স চাই। হ্যাঁ, তো আসলে বিষয় হচ্ছে অ্যাডভান্স চাই, বাট যে একটা মানুষের যত নলেজটা যত বেশি দেখা যাচ্ছে ডিপ হবে, সে কিন্তু আলটিমেটলি ওইখান থেকে বেনিফিট হয়, এটা অনেকে বুঝে না, ঠিক আছে? তো
এনিওয়ে ওভারঅল একটা জিনিস আমি 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 যদি সাম আপ করি আপনার কথাটাকে, স্কিলের ক্ষেত্রে কোন কোন জিনিস লাগে, আপনি যেটা বললেন প্রথমত হলো যে তার অবশ্যই এসকিউএলটা খুব ভালো জানা লাগবে, তাকে পাইথনটা ভালো জানা লাগবে, তাকে ক্লাউড সম্বন্ধে একটা ভালো ধারণা রাখা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে একটা বিআই টুলস সম্বন্ধে ভালো জানতে হবে। আমি যদি ওভারঅল যে একজন ভালো অ্যানালিস্ট, এবং আমি যদি এখানে আপনি যেটা বললেন যে তার পার্থক্য করতে বুঝে না, তো পার্থক্যটাও যদি আমি করে দিই, ধরেন আমি একটা ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে এই নলেজগুলো তার অবশ্যই প্রয়োজন আছে, আপনি যেগুলো বললেন আছে কিনা। একজন ডেটা অ্যানালিস্টের অবশ্যই এসকিউএল জানতে হবে, খুব ভালো জানতে হবে, ঠিক আছে। তো এবং একটা জিনিস আপনাকে বলি, আমাদের তো অনেক মানে বিগিনাররা আসে, তো যেটা হয় যে এক্সেল পাওয়ার বিআই শিখে এসকিউএলাইজেশন অর্ধেক শেষ, তারা ওই যে ভিজুয়ালাইজেশন শিখে ফেলছে। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন শিখতে পারে, কারণ ওটা তো আউটকাম কিন্তু ইন্টারনাল। এই জন্য আমি দয়া করে আমি একটু এখানে বলে যাচ্ছি, এটা যারা দেখবে তাদের জন্য, যে আপনারা যারা অ্যানালিস্ট হতে চান, আপনারা প্রপার অ্যানালিস্ট হন, আপনার এসকিউএল পাইথন প্রত্যেকটা জিনিস সুন্দর করে শিখেন। শুধু এক্সেল পাওয়ার বিআই দিয়ে অ্যানালিস্ট হওয়াটা কঠিন এবং যায়, কিন্তু সেটা এখানে এসকিউএল শিখলেও একটু এফিশিয়েন্ট ওয়েতে, যে আমার হচ্ছে এসকিউএল লিখে দিচ্ছি, আউটপুট আসতেছে ড্যাশবোর্ডে, 2 দিন পর কিন্তু এই আউটপুট দেখাবে না, কারণ আপনি আরেকটু অপটিমাইজড ওয়েতে কিভাবে লেখা যায়, অ্যাবসলিউটলি পিএল এসকিউএলটাও শিখবেন আর কি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা শেখার অ্যাবসলিউটলি। এই জিনিসগুলোও আমরা এখন যেটা করতেছি, আমরা নিয়ে আসছি সবকিছুই আমাদের বুট ক্যাম্পের মধ্যে, আমরা হিউজ চেঞ্জ নিয়ে আসছি, হিউজ। ইভেন আমরা ওই যে কথাটা আজকে উঠে আসলো, এই বিষয়টা একটু বলেই রাখি, সেটা হলো আমরা ক্লাউড কিছু কিছু জিনিস ক্লাউডে রাখা, বা দেখা যাচ্ছে সে কিভাবে একটা, আমি যদি সিম্পলি বলি, ধরেন আমি ফেব্রিকের কথাটা বলি, মাইক্রোসফট ফেব্রিকে, তো ফেব্রিকে তো এটা তো ওইভাবে বলতে গেলে আসলে মোর দ্যান ডেটা ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্সও আছে, যেহেতু মানে অ্যানালিটিক্স আছে বলতে আপনি যেহেতু এখানে পাওয়ার বিআইটা আছে, তো আমি ওইভাবে যদি বলি তাহলে তো মোর দেন, কারণ এখানে পাইপলাইনও তৈরি করতেছেন, আবার আপনি এন্ড রেজাল্টটাও আপনি করতেছেন। তো আমরা চেষ্টা করতেছি ফেব্রিকটাকে ঢোকানোর, অথবা ডেটাব্রিক্স যে কোনো একটা মানে ধরে ঢোকানোর চেষ্টা, বিকজ আসলে মার্কেটে যখন যাচ্ছি তখন দেখতেছি যে আসলে মানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের চাওয়া, ইভেন তারা এইটাও চাচ্ছে আমার এই জবগুলোতে যে তোমার এআই এর নলেজ থাকতে হবে, মেশিন লার্নিং মডেল ডেভেলপ করতে থাকতে হবে, মেশিন লার্নিং তো এখন ডেভেলপ করতেই হবে। এই যে একটা মিক্স যে একটা চাওয়া, এখন আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, ভাই কেউ যদি এন্ড টু এন্ড জানে, মানে সে বলাই যাচ্ছে সে আনডাউটেডলি সে একটা গ্লোবাল প্রোডাক্ট আর কি, এবং হচ্ছে তার জব বা তার জন্য আসলে মানে কোনো কিছু আটকাবে না আর কি, কোনো মার্কেট, সব মার্কেট তাকে নিতে চাবে, যে কোনো ধরনের মার্কেট। এখন কেউ যদি ছোট একটা সেগমেন্ট নিয়ে কাজ করে, ধরেন শুধু ডেটা ইঞ্জিনিয়ারিং শিখবো, তাহলে তার হচ্ছে একটু লিমিটেড হয়ে গেল, যে ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোই খুঁজতে হবে। এক্স্যাক্টলি, এবং তাকে মনে হয় ওইখানে একটু ডিপে ঢুকতে হবে। পারফেক্ট জায়গাটা হচ্ছে কেউ যদি হোল সিস্টেমটা একটা জায়গায় বসে পায়, তাহলে হচ্ছে তার জন্য বেটার হয়। এবং আমি যদি বলি যে আমার ডেটা অ্যানালিস্টের ওই লেভেল অফ এক্সপিরিয়েন্স ছিল না যেটা আমি নেক্সট ভেঞ্চার্সে গিয়ে পেয়েছি। এখানে মানে এই অর্গানাইজেশন আমার জন্য একটা ব্লেসিং, কারণ এখানে বসে আমি হচ্ছে সব ধরনের জিনিসগুলো আমি এক্সপ্লোর করার মানে একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, সব কিছু মানে ওভারঅল জার্নিটা একদম এন্ড টু এন্ড। মানে আমি যদি বলি যে অন্যান্য অর্গানাইজেশনে আমি খালি বিগিনিং ছিলাম, এন্ড পর্যন্ত। আরেকদিন ভাই এটা শুনবো যে আপনি তাহলে ওইখানে কিভাবে পাইপলাইন রেডি করছেন, বা এটা মানে টোটাল জিনিসটা একদিন আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো আরেকটা পডকাস্টে, বিকজ এই যে আমি মনে করি যে যারা ডেটা সেক্টরে আসতেছে, যেমন আপনি কি করতেছেন, একটা টোটাল টিমকে লিড দিচ্ছেন এবং একটা জিনিস ডেভেলপ করতেছেন, তো তাদের একটু এটা জানা উচিত, হ্যাঁ, যে কিভাবে এটা করতে হয়, এবং ইনক্লুডেন্ট এভাবে কিভাবে করে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনি থাকতে পারেন তাদের সামনে। ঠিক আছে, আমি একদিন এটা নিয়ে আপনার কাছে শুনবো। আমরা একেবারে লাস্ট কোয়েশ্চেন নিয়ে চলে আসছি, সেটা হলো যে কোয়েশ্চেন না, এটা অ্যাকচুয়ালি যে সাজেশন ফর দ্য স্টুডেন্ট। অ্যান্ড আমি শুধু স্টুডেন্ট, আমাদের অনেক
মানে লার্নার আছে যারা কিনা ইন্ডাস্ট্রিতে আসে, তারা ক্যারিয়ার সুইচ করতে চায়, ডেটাতে আসলে অনেকেই আসতে চাচ্ছে, যেমন আপনিও কিন্তু আপনার লাইফে ধরতে গেলে একটা ক্যারিয়ার সুইচ করেছেন, তাই না? তো এজন্য আমি সবার জন্য একটা সাজেশন চাই যে ডেটাতে আসতে গেলে তার কি কি জিনিস, কোন ধরনের মানসিকতা, কোন ধরনের স্কিল, আসলে স্কিল তো সে এখানে এসে শিখবে যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে সে যায়, বাট তার যে মাইন্ডসেটটা কি হওয়া উচিত? তার মাইন্ডসেটটা ভাইয়া যেটা হওয়া উচিত, যেমন আমরা আমাদের যখন আমরা ক্যারিয়ার বা জার্নি শুরু করি, আমাদের কিন্তু এরকম গাইডলাইন ছিল না, যে কারণ আমাদের কেউ এরকম গাইডলাইন দেওয়ার মতো লোকজন ছিল না। বাট এখন কিন্তু আপনারা ডাটা সলিউশন 360 বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন, সব প্ল্যাটফর্মগুলো কিন্তু ডেটার উপর অনেক জোর দিচ্ছে। তো তো দেখা যাচ্ছে যে এখন তাদের জন্য কেরিয়ার জার্নি ঠিক করে দেওয়ার জন্য যে এই একটা ডেটা ইঞ্জিনিয়ার কেরিয়ার পাথটা কেমন বা ডেটা ফিল্ডের কেরিয়ার পাথটা কেমন, এটা যদি আমরা গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাড লেভেলে যখন আমরা কমপ্লিট করি গ্র্যাজুয়েশন, এই সময় যদি জানতে পারতাম, আমাদের জন্য কিন্তু এই 5 বছর লাগতো না এই ডিসিশনটা নিতে যে আমি হচ্ছে কি হতে চাই, হোয়াট শুড বি মাই এইম ইন লাইফ। সো এখন কিন্তু প্রচুর ম্যাটেরিয়াল, প্রচুর রিসোর্স, যেখান থেকে তারা এই জিনিসগুলো গ্যাদার করতে পারবে, ইভেন ফ্রিতেও শিখতে পারে, মানে এমন না যে শেখার জন্য ডেটা সলিউশন সিস্টেমে আসতে হবে। আমি এই কথাটা সবাইকে বলতে চাই যে আপনি ইউটিউবে যান, ইউটিউবে হিউজ রিসোর্সেস আছে, আপনাকে জানেন যে কি কি শেখা লাগবে, দেন ওইটা লিখে সার্চ করে শেখা শুরু করে। এটার উপরে প্যাশনেট হয় যে আমি হচ্ছে যে না, আমি হচ্ছে একজন ডেটায় মানে ফিল করতেছে যে ডেটা ফিল্ডে আমি আমার জার্নিটা শুরু করব, তাদের জন্য ডেফিনেটলি তারা ওয়েলকাম যে আমরা হচ্ছে এখান থেকে শুরু করি, এসকিউএল থেকে শুরু করি, এসকিউএল, পাইথন, লিনাক্স, যত ধরনের আমার লেটেস্ট যে স্ট্যাকগুলো আছে এগুলোর সাথে আমি ইউজ টু হলেই দেখা যাবে যে তার জন্য এই জার্নিটা এখান থেকে শুরু হওয়াটাই বেটার আর কি। আর যদি আমি বলি যে আরেকটা জিনিস আছে যেটা আমি খুবই অ্যাডমায়ার করি এই পার্সনটাকে, ইনি হচ্ছে রবির সিআইও ছিলেন, এখন গ্রামীণ ফোনের সিবিও, ডক্টর আসিফ নাইমুর রশিদ। উনি একটা কথা বলতেন যে এভরিডে ইউ স্ট্যান্ড বিফোর মিরর অ্যান্ড আস্ক ইউর সেলফ, উইল আই বাই দিস প্রোডাক্ট। মানে এই কথাটা আমি এভরিডে এটা আমার মাথার মধ্যে ট্রিগার করে যে ট্রাই টু বি এ বেটার ভার্সন অফ ইউরসেলফ ডেইলি বেসিস। মানে এইটা যদি থাকে, এই মাইন্ডসেটটা, এটা আমি আমার মোটিভেশন হিসেবে নেই, আমার হোল লাইফের এটা একটা মোটিভেশন। তো ওনাকে আমি প্রচুর অ্যাডমায়ার করি এবং ভাইয়ের এই সাজেশন অলওয়েজ ফলো করি। অ্যাবসলিউটলি, খুবই চমৎকার। আমার মনে হচ্ছে যে আই থিংক উই অল শুড ডু দিস, যে আমি কি কালকের থেকে বেটার ভার্সন কিনা, হ্যাঁ, আবার পরশুদিন আমি আজকে থেকে বেটার ভার্সন হবো কিনা, কালকে থেকে বেটার। সো মাচ ইম্পর্টেন্ট যে ইমপ্রুভ ইউর সেলফ রেগুলার বেসিস, দেন একটা মানুষ পিকে যেতে পারে। আসলে পিক বলে পৃথিবীতে কিছু নাই, বাট একটা লেভেল পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে আমরা এখানে শেষ করে ফেলবো। আমি খুবই 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 মানে আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাদের এই জায়গাতে আসার জন্য। আসলে আপনাদের ব্যস্ততা আছে সবকিছুর মধ্যে, এই সময়টুকু অনেকেই দিতে চায় না, তো এই সময়টুকু মানে দিতে চাইলেও আসলে পারে না। ঠিক আছে, তো দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আপনি আমাদের টিচার হিসেবে আছেন। আপনার জন্য মানে আপনাকে ওই জন্য ধন্যবাদ, আজকে আসার জন্য ধন্যবাদ। আর আপনার সামনের জার্নিটা আরও ভালো হোক, এবং আপনি যাতে বেশি বেশি করে ডেটা অ্যানালিস্ট হায়ার করতে পারেন। থ্যাংক ইউ। আমি মানে আপনার তো টিম একটা ডেটা অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হায়ার করতে পারেন আপনার টিমে, এইটা আমি চাই আপনার কাছ থেকে। ভালো থাকবেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম।